সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ। আজকে আমার সাথে সাংবাদিক বৈঠকে আমাদের শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিরোধী দলনেতা শ্রী অমিত জৈন মহাশয় আছে। আমি আজকে দুটো বিষয় নিয়ে শুধু বলবো। আমাদের সাংবাদিক বন্ধুদের মধ্যে অনেকেরই তথ্য অনুসন্ধান করা এবং তথ্যকে খুঁজে বের করানোর ক্ষেত্রে আপনাদের ভূমিকা, পারদর্শিতা নিশ্চিতভাবে গোয়েন্দা প্রবর শার্লক হোমস থেকে শুরু করে আমাদের বাঙালি গোয়েন্দাদেরকেও হার মানে। আমি প্রথমে একটি ছবি দেখাতে চাই আমাদের মাননীয় মেয়র সাহেব। এই ছবিটি একটু দয়া করে আপনারা দেখবেন। এই ছবিতে বেশ কিছু মুখ আছে, সেই মুখের মধ্যে এমন একজন মানুষ আছেন যাকে আপনারা এই মুহূর্তে দেখবেন কিসের পেছনে, আশা করি দেখা যাচ্ছে কিসের পেছনে তারা আপাতত দাঁড়িয়ে আছেন। ঠিক আছে, কিসের পেছনে তারা দাঁড়িয়ে আছেন এটা আপনারা নিশ্চিতভাবে বের করবেন। আমি আর নাম ধাম বলে আপনাদেরকে বিব্রত করতে চাই না, আমাদেরকেও কেউ না কেউ পাঠায়। এই ব্যক্তিরাই আবার আপনি খুঁজে পাবেন এই সমস্ত স্বনামধন্য ব্যক্তিরা আসলে কোন দলে। আপনারা দেখুন, এই চিহ্নে ভোট দিন, এই ব্যক্তিদেরকে আমরা দেখতে পাচ্ছি। আমি বেশি ছবি দেখাবো না আপনাদেরকে, অল্প কয়েকটাই দেখাবো। এই ছবি দেখলে বুঝতে পারবেন এদের রাজনৈতিক পরিচয় কি। এই প্রসঙ্গের অবতারণা করলাম এই কারণে যে আমাদের শিলিগুড়িতে আপনারা জানেন কিছুদিন আগে রামকৃষ্ণ মিশনের জমি দখল করা নিয়ে একটি গ্যাংয়ের কথা সামনে উঠে আসে, তার নাম হচ্ছে KGF। সেই KGF গ্যাংকে ভেঙে দিয়ে, গুড়িয়ে দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী যেরকম করে বলেন যে যারা সরকারি জমি দখল করছে তাদেরকে আমরা একেবারে কিসের গারদের মধ্যে নিয়ে যাব, গ্রেপ্তার করব, উদ্ধার করব, তারও যেরকম খোঁজ পাওয়া যায় না। এই KGF গ্যাংকে ধ্বংস করে দেবার যিনি মূল দায়িত্ব নিয়েছিলেন, তার সাথে যাদের ছবি আছে তারাও এই মুহূর্তে কিসের পেছনে আপনারা দেখতে পাচ্ছেন। আমি স্মরণ করালাম এই কারণে, মাননীয় মেয়র সাহেব KGF গ্যাং ধ্বংস করবার নাম করে একজন গরিব ডেকোরেটরের মিস্ত্রিকে ধরে নিয়ে এসে গ্রেপ্তার করে তিনি তার ইতিহাস টেনেছেন। কয়েকদিন আগে, যতদূর সম্ভব মঙ্গলবার, একই ধরনের ঘটনা আমাদের ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকার অভ্যন্তরে। সেখানে একটি গ্যাং, তার নামে উঠে এসছে কি মুখিয়া গ্যাং না কি, এবং পরবর্তীকালে মেয়র সাহেবও ওখানে গিয়েছেন, বাসিন্দারা বিক্ষোভ দেখিয়েছে, এবং তার সাথে সাথে কি ব্রাদার্স ইউনাইটেড না কি আরেকটা গ্যাং। এই যে বিভিন্ন গ্যাং, আসলে এরা তৃণমূলী গ্যাং। এদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মেয়র সাহেবের আশীর্বাদ নিয়ে এরা ডাবগ্রাম এবং শিলিগুড়িতে একের পর এক অন্যায় কাজ করে যাচ্ছে। আজকে তার কিছু ছবি ওই অঞ্চলের মানুষ আমাকে তুলে পাঠিয়ে দিয়েছে। এরা আসলে কারা? ফলে মেয়র সাহেব দয়া করে মানুষকে বিভ্রান্ত করবেন না, বরঞ্চ আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে এই গ্যাংয়ের সদস্যরা আপনার সাথে ছবিতে কি করে আসছে। দ্বিতীয়ত হচ্ছে, এই গ্যাংয়ের সদস্যরা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী হিসাবে তারা আমাদের এই এলাকায় রাজনীতি করেন, নির্বাচনী কাজ পরিচালনা করেন। তাহলে 2026 সালে কি এই ধরনের গ্যাংকে দিয়ে, আমরা যেটা বারবার করে বলেছি যে এই গ্যাং দ্বারা পশ্চিমবঙ্গের নির্বাচন পরিচালিত হয়, সেটা সামনে এসছে। আরেকটি বিষয় আমি পরিষ্কার উল্লেখ করতে চাই যে পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের ক্ষমতাসীন দলের একজন নেতা, এই দুজন, একজন প্রাক্তন আইসি এবং এই নেতা, এদের যোগসাজশের কারণেই এই ধরনের বিষয় উঠে এসছে বলে অনেকে অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষ। ফলে আমি এইটুকু আশা করি যে পুলিশ কমিশনার সাহেব তিনি নিশ্চিতভাবে এই যে গ্যাং এবং গ্যাংয়ের যে বারবারন্ত, তার সাথে তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক যোগাযোগ, তা যখন প্রতিষ্ঠিত হলো বা প্রতিষ্ঠিত হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে
আশা রাখি বর্তমান পুলিশ কমিশনার সাহেব, আমরা এই শিলিগুড়িতে এর আগে জয়রামন সাহেবকে দেখেছি, এই শিলিগুড়িতে আমরা নজরুল ইসলাম সাহেবকে দেখেছি, আশা রাখি বর্তমান পুলিশ কমিশনার সাহেব সমস্ত রাজনৈতিক বাধাকে অতিক্রম করে তারা এই কেজিএফ গ্যাং কি ব্রাদার্স ইউনাইটেড না কি মুখিয়া গ্যাং, এই যত রাজ্যের গ্যাং যারা এই শিলিগুড়ি শহরে এক্সটর্শন, জমির সেটেলমেন্ট করা, ভাড়াটিয়া উচ্ছেদ করা, শুনলাম নাকি বার এবং পাবের মালিকরা যখন গন্ডগোল লাগে তখন এদেরকে ডাকেন, পুলিশকে ডাকেন না সেটেলমেন্ট করানোর জন্য। এই হচ্ছে শিলিগুড়ি শহরের বর্তমান আইন শৃঙ্খলা। শিলিগুড়ি শহরের প্রথম নাগরিক, তিনি কি করছেন মানুষের সামনে আশা করি তিনি তুলে ধরবেন, এই বিশ্বাস আমি রাখি। এটা আমার প্রথম কথা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের এখানে ওয়াল তৈরি করবার বিষয়টি আসে এই শহরের পানীয় জলের সমস্যার দূর করবার জন্য। আমি এর আগেও বলেছি যে বামফ্রন্টের আমলে যতদূর সম্ভব 94 বা 98 সালে ফুলবাড়ির প্রথম জল প্রকল্পের পর, এটা 2025, সেই সময় যা জল উৎপাদন হতো সেই জল দিয়ে প্রায় 25-27 বছর পরেও এই শহরে মানুষকে জল দেওয়ার যে চেষ্টা কর্পোরেশন করছে তা ইতিমধ্যেই ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। মাননীয় মেয়র, প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য 2015 সালের পরে বারংবার উদ্যোগ নিলেও রাজনৈতিক কারণে তৃণমূল কংগ্রেস, সেই সময়ের মন্ত্রী গৌতম দেব মহাশয় অমৃত 2 প্রকল্পে শিলিগুড়িকে দ্বিতীয় পানীয় জলের প্রকল্পে অমৃত 2-তে যুক্ত করতে দেননি। ওনারা ক্ষমতায় আসার পরে অমৃত 2-তে শিলিগুড়ি পানীয় জলের প্রকল্প কেন্দ্র এবং রাজ্য, কিছু পেপার লেখেন রাজ্য সরকারের সহযোগিতা, রাজ্য সরকার করছে, অত্যন্ত অসত্য তথ্য আপনারা পরিবেশন করেন। কারো তাবেদারি করা যদি আপনাদের বিষয়বস্তু হয়ে থাকে আলাদা ব্যাপার, কিন্তু যদি সত্যনিষ্ঠ খবর করেন তাহলে অমৃত 2 প্রকল্পটি হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের সিংহভাগ, কেন্দ্রের একটা অংশ, এর একটা পার্সেন্টেজ আছে, সেই পার্সেন্টেজ দিয়ে এই প্রকল্প হচ্ছে। এটা একক রাজ্য সরকারের প্রকল্প নয়। আমরা কি দেখলাম, সেই প্রকল্প শুরু হওয়ার পরে মুখ্যমন্ত্রীর কাছে স্কোর বাড়ানোর জন্য এই প্রকল্পের উদ্বোধন করানো হলো। করার পরে টেন্ডার নিয়ে বিস্তর জলঘোলা, বিভিন্ন সময় টেন্ডার ম্যাচিওর না হওয়া, পরবর্তীকালে টেন্ডার ম্যাচিওর হওয়ার পরে কাজ শুরু হওয়ার পরে আরেকবার আমাদের মাননীয় মেয়র সাহেব শিলিগুড়ির মানুষকে বোকা বানালেন যে কাজ শুরু হওয়ার পরে এতদিন পরে তিনি বলছেন যে বন দপ্তর থেকে প্রয়োজনীয় অনুমতি নেওয়া বাকি আছে বা সেই অনুমতি ছাড়াই এই কাজ শুরু হয়েছিল, এখন সেই কারণে স্থগিত রাখা হচ্ছে। প্রশ্ন নম্বর 1, টেন্ডার করার সময় কেন প্রয়োজনীয় অনুমতি ছাড়া এই কাজ শুরু হলো? তাহলে কি মেয়র সাহেব জানতেন না যে এই ব্যাপারে প্রয়োজনীয় অনুমতি বন দপ্তর থেকে সংগ্রহ করে এই কাজ শুরু করতে হবে? নাকি জেনেও তিনি এই কাজ শুরু করেছিলেন যাতে মানুষকে আরেকবার চোখে ধুলো দেওয়া যায়? আমি শুধু এইটুকু বলবো যে 2 বার তিনি মন্ত্রী ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার থেকে নির্বাচিত হয়ে। ওই অঞ্চল দুষ্কৃতীদের আখড়ায় পরিণত শুধু হয়নি, ওই অঞ্চলের মানুষ আজও পানীয় জলের জন্য হাহাকার করে। ঠিক একইভাবে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে তিনি বড় গাড়ি চড়েন, তার বড় বড় সিকিউরিটি আছে, তিনি অনেক উচ্চ মার্গের কথা বলেন, কিন্তু এই শহরে 2011 থেকে আজকে 25 রাজ্যের সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও আজকে মানুষ 5 নম্বর, 4 নম্বর, 1 নম্বর, আমাদের 28 নম্বর, 18 নম্বর এরকম অনেক জায়গা আছে সেখানে ড্রেনের পাশে স্ট্যান্ড পোস্ট নেই, সেই রকম জায়গার থেকে জল তুলে খেতে হয়। দুর্ভাগ্য যে আমাদের মেয়র সাহেব এত অধ্যত্ত, এত অহংকার, তার মধ্যে তিনি একজন আমার মতন একজন শিলিগুড়ি শহরের বিধায়ক, যা প্রতি মুহূর্ত ওনাকে আমরা সম্মান করি, বর্ষিয়ান রাজনৈতিক নেতা হিসাবে, শহরের প্রথম নাগরিক হিসাবে তিনি প্রতিদিন তার অহংকারের প্রকাশ সংবাদ মাধ্যম, প্রচার মাধ্যমের সামনে করেন। আমরা
বয়সজনিত কারণে, শহরের প্রথম নাগরিক হওয়ার কারণে তাকে আজও সম্মান দিই। কিন্তু আজকের দিনে মানুষের কাছে আমি অনুরোধ করব ভেবে দেখবার জন্য যে মেয়র সাহেব কি সত্যি সম্মান পাওয়ার যোগ্য। উনি না করতে পারছেন রাস্তাঘাট, না দিতে পারছেন জল, না দিতে পারছেন বিদ্যুৎ, শহরের উন্নয়ন থমকে গিয়েছে। অন্যদিকে শুরু হয়েছে দুষ্কৃতীদের দাপাদাপি, প্রমোটার রাজ, তৃণমূল কংগ্রেসের তোলাবাজির রাজনীতি। এই রাজনীতির বিরুদ্ধে সামগ্রিকভাবে একদিকে গ্যাং আর পানীয় জলের নিয়ে আরেকবার মেয়র সাহেবের যে এই ধরনের সিদ্ধান্ত, সেটা বিশেষ করে অনুমতি ছাড়া কাজ শুরু করবার যে সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, সেটা কেন নিয়েছিলেন এর জবাবদিহি মানুষ চাইছে। এই প্রাথমিক কথাটুকু আপনাদের সামনে রাখলাম। নমস্কার, ধন্যবাদ। আজকের দিনে শিলিগুড়িতে একটা গুরুত্বপূর্ণ পরিষেবা যে কিন্তু এই পুরবোর্ড আসার পরে আমি দেখছি পুরোপুরি একটা ফেলিয়ার রূপ কিন্তু এরা নিচ্ছে। ফেলিয়ার এই কারণেই বারবার বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবায়িত ধারাতলে কিছু দেখা যাচ্ছে। 2022 সালে যখন প্রথম বাজেট সভায় আমি অংশগ্রহণ করেছিলাম, ওই সময় এই বিষয় নিয়ে কিন্তু আমার একটা মোশন ছিল। সে মোশনে আমি বললাম যে শিলিগুড়ি শহরে আপনারা লাগাতার 11 বছর ধরে ক্ষমতায় আছেন, কিন্তু পানীয় জলের সমস্যা মেটাতে পারছেন না কেন। ওই সময় মাননীয় মেয়র আমাকে বললেন যে আমরা সমস্ত কিছু রেডি করে রেখেছি, ডিপিআর ইত্যাদি আমাদের রেডি আছে, তোমরা কেন্দ্রে আছো, তোমরা কিন্তু কেন্দ্রে বলে এই ডিপিআরটাকে এই অমৃত প্রকল্পে অন্তর্ভুক্ত করে দাও। সে বিষয় নিয়ে আমি তৎপরতা নিয়ে মাননীয় সাংসদের সাথে কথা বললাম। মাননীয় সাংসদ ওই সময় জল সংসাধন মন্ত্রীর সাথে কথা বলে যেহেতু এই প্রকল্পটা শীঘ্রই অন্তর্ভুক্ত করা যায়, সে কিন্তু কাজটা হয়েছে। প্রথমত আমি বলি, প্রথম অর্ধে যে কথা বলেছেন আমি বিধানসভায়ও বলেছি, উত্তরবঙ্গের জন্য কেন্দ্রের সরকার সড়ক, বিমানবন্দর এবং ট্রেন, যেই তিনটেতে আমরা সরাসরি কাজ করবার সুযোগ পাই, এ যাবৎ স্বাধীনতার পরে এত অর্থ কখনো দেওয়া হয়নি। এটা আপনারা নিজেরাই চোখে দেখবেন। ন্যাশনাল হাইওয়ে, এশিয়ান হাইওয়ে, এনজিপি স্টেশন, বাগডোগরা টার্মিনাল। উত্তরবঙ্গে দেখবেন কেন্দ্রের সরকারের অর্থে একটি বিশাল সুপার স্পেশালিটি হসপিটাল বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় গড়ে উঠছে। ফলে কেন্দ্রের সরকার যে অর্থ দিচ্ছে, সেই অর্থ দিয়ে উন্নয়নের যে কাজগুলো করবার ক্ষেত্রে রাজ্যের সরকার জমির প্রতিবন্ধকতা তৈরি করছে না, সেখানে করা হচ্ছে। দ্বিতীয়ত, রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার যৌথ উদ্যোগে যে কাজগুলো করবার কথা, যেরকম আমি পার্কিং লটের কথা বলছি, মাল্টিলেয়ার পার্কিং। আমি যখন মনোহরলাল খট্টর মহাশয়, সম্মানীয় নগর উন্নয়ন দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী, তার কাছে গিয়ে আমি বললাম আমার শহরের এরকম অবস্থা, তো আমাদের একটা পার্কিং সিস্টেমের দরকার। তো আমি ইতিমধ্যে বিষয়টি বিধানসভায় রেখেছি এবং এই প্রস্তাবটা কর্পোরেশন, রাজ্য সরকারের মাধ্যমে কেন্দ্রের সরকারের কাছে যেতে হবে। যে শহরের মেয়র সাহেব বিধায়কের সাথে কথা বলতে চান না, তিনি কি প্রস্তাব পাঠাবেন? আজ পর্যন্ত প্রস্তাব পাঠাননি। এবং বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা যাতে আটকে থাকে, পড়ে থাকে, তার জন্য যদি কেউ কাজ করে থাকে, আমি তথ্য আকারে আপনাদেরকে দেব, তার জন্য দায়ী হচ্ছে একমাত্র গৌতম দেব। এবং তিনিই হচ্ছে আমার উন্নয়নের টাকা সামান্য, ঠিকই বলেছেন মেয়র সাহেব, সামান্য টাকা, আই অ্যাডমিট টু ইউ, কিন্তু সেই টাকাও আটকেছেন। তৃতীয়ত হচ্ছে আন্দোলন। ভারতীয় জনতা পার্টি হচ্ছে একমাত্র পার্টি, শিলিগুড়ি সাংগঠনিক জেলা, তারা প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে প্রতিদিন আন্দোলন করছে। আমাদের মণ্ডল স্তরে, আমাদের সাংগঠনিক জেলা অরুণ মণ্ডলের নেতৃত্বে এই আন্দোলন চলছে। আন্দোলন আরও বাড়ানো উচিত কিনা, নিশ্চিতভাবে সাংগঠনিক স্তরে এই আলোচনা করে সেই বিষয় নিয়েও আমাদের সম্মানীয় সভাপতি শ্রী অরুণ মণ্ডল মহাশয় তিনি বললেন। আর পর্যন্ত পুরসভা অত বড় প্রকল্প কিন্তু হাতে নেয়নি। এটা প্রথমবার পুরসভা অত বড় প্রকল্প হাতে নিয়েছে। সে সময় কিন্তু আমি বলেছিলাম একটা বড় সংশয় দাঁড়াচ্ছে, অত বড় প্রতিষ্ঠান শিলিগুড়িতে আছে যারা বড় বড় কাজ করেছিলেন, কিন্তু পুরসভা অত বড় একটা প্রকল্প কিভাবে পেয়ে যায়। তারপর আমি খোঁজ দিলাম, সমস্ত যে বড় বড় এখানে প্রতিষ্ঠান বা সংস্থা আছে তার মধ্যে বেশিরভাগই ব্ল্যাকলিস্টেড হয়ে গেছে। এই জন্য কিন্তু পুরসভাকে এই প্রকল্পটা হাতে নিতে হয়, কারণ অনেক সংস্থা কিন্তু এই কাজটা নিতে পারছিলেন না। তারপরে দেখা কি যায়,
প্ল্যানিংয়ের অভাবে পরপর আমরা দেখছি এই অমৃত 2 প্রকল্প কিন্তু বাধামূলক হচ্ছে। এইবার আমরা দেখলাম, আজকে কয়েকদিন আগে সাংবাদিক পেপারে পড়াশোনা করে দেখলাম যে পুরসভা বলছে নাকি ওখানে একটা বার্ড সেঞ্চুরি আছে, সে বার্ড সেঞ্চুরি আমরা পারমিশন পাচ্ছি না বলে প্রকল্পনা করতে পারছি না। কিন্তু কয়েকদিন আগে মাননীয় মেয়র বললেন সেকেন্ড ইনটেক ওয়েল হলেই আর শিলিগুড়িতে পানীয় জলের সমস্যা থাকবে না, আর মাননীয় মুখ্যমন্ত্রীকে সেটা উদ্বোধনও হলো। কিন্তু আবার দেখছি শিলিগুড়িতে এই সংকট দিন দিন কিন্তু বাড়ছে, কমছে না। তার মানে এটা আমি ধরতেই পারি যে শিলিগুড়িতে যেভাবে এই প্রকল্পের পরিচালনা হচ্ছে এর একটা প্ল্যানিংয়ের অভাব দেখা যাচ্ছে। শুধুমাত্র মানুষকে কিন্তু চোখে ধোলা দেওয়া ছাড়া আর কিছু আমরা দেখতে পাচ্ছি না। পরপর এই বিষয় দাঁড়াচ্ছে এই পুরো বোর্ড যত কথা বলে সে কিন্তু বাস্তবিক আমরা দেখতে পাচ্ছি না। দিন দিন মানুষ জল পাচ্ছে না, আর তার সাথে সাথে জল দিলেও কিন্তু ঘোলা জল। আমি জানি না এই ঘোলা জল কি কারণে আসছে। যখন এরা বলেছিল যে দ্বিতীয় ইনটেক ওয়েল হলে আর সমস্যা দাঁড়াবে না, তারপরে বলছে নাকি তারা পুকুর তৈরি করবেন, আর দিনের দিন কিন্তু এক বড় বড় ভাওতা দিয়ে যাচ্ছে, তার কিন্তু মানুষের রেহাই তো পাচ্ছে না। এই জন্য আজকের দিনে এটাই ধরা যায়, মানুষকে এটা নির্ধারিত করতে হবে যে পুরসভা যেটা বলছে তারা একটা মিথ্যা ফেক, কারণ আর এই পুরসভার উপর ভরসা করা যাচ্ছে না। লাস্টে এটাই বলবো, আমরা কিন্তু ডেভেলপমেন্টের বিষয়টা আমরা কিন্তু বিরোধে যাই না, আমরা সবসময় সহযোগিতা করি। আজকের দিনে শিলিগুড়ি শহরে আপনি দেখবেন যেভাবে রাস্তা খুঁড়ে ইউজি কেবলের কাজ চলছে, কিন্তু মানুষকে কিন্তু বিপদে এরা ফেলাচ্ছে। আমরা যেহেতু ডেভেলপমেন্টের বিষয় আমরা কিন্তু বিরোধিতা করছি না, কিন্তু দিনে দিন আপনি দেখবেন জায়গায় জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে। কথা বলা হয়েছিল যে রাস্তা খুঁড়লেই সাথে সাথে রিপেয়ারিং হবে, কিন্তু আজকে দিন আবার দেখা যাচ্ছে আজকে 6 মাস পার হয়ে গেছে, জায়গা জায়গায় গর্ত হয়ে রাখছে, মানুষ কিন্তু বিপদের মুখে পড়ছে। যেমন একটা জল প্রকল্প হচ্ছে না, তেমনি ইউজি কেবলের কাজে এইভাবেই চলছে। তো আসার দিনে আমরা এটাই দেখছি পুরসভার যে বিষয়গুলো আছে তারা কিন্তু সিরিয়াসলি নিচ্ছেন না, মুখে তো বলছেন কিন্তু ধরাতলে সেগুলো দেখা যাচ্ছে না। আর যে সংকটটা যেটা বললে পানীয় জলের বিষয়টা, এটা ঠিকই, এই প্রজেক্টটা কিন্তু কেন্দ্র এবং রাজ্য, কেন্দ্র কিন্তু বারবার সহযোগিতা করছে, কিন্তু রাজ্যের যেটা মনোভাব আর পুরসভার যেটা মনোভাব দেখা যাচ্ছে তারা কিন্তু জল ঘোলা করছে, তার ছাড়া কিছুই না। ধন্যবাদ। দেখুন, মেয়র সাহেবের সাথে যারা ঘুরতো, মুখ্যমন্ত্রী হুঙ্কার দেওয়ার পরে দেখলাম তাদের মধ্যে কয়েকজন গ্রেফতার হয়েছিলেন। তাদের জন্ম তো বিজেপি আসার পরে নয়, তার আগের থেকে। ফলে মেয়র সাহেব আগে এইটুকু উত্তর দিন যে যারা গ্রেপ্তার হয়েছিলেন তাদেরকে তো আমি জানি মেয়র সাহেবের সঙ্গী হিসাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা দেখা কার কাজ? বিধায়কের কাজ না প্রশাসনের কাজ? রাজ্য প্রশাসন পুলিশ মন্ত্রীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আজকে দুর্ভাগ্য, আপনাদেরকে কলকাতায় আমি বলেছি যে পুলিশের নতুন নামকরণ হয়েছে অনুব্রত বন্ধু। তাহলে এই অনুব্রত বন্ধুরা তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে। ফলে অনুব্রত যখন তাদের মা বোন বউদের উদ্দেশ্য করে যত নোংরা কথাই বলা হোক না কেন, তাদের ফোন বাজেয়াপ্ত হয় না। ফোন বাজেয়াপ্ত হচ্ছে কার? যিনি অভিযোগ করছেন। তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আইন শৃঙ্খলা কি স্বচ্ছ থাকবে, ভালো থাকবে, না আইন শৃঙ্খলা ভেঙে পড়বে? পুলিশ যারা সৎ পুলিশ, যারা মানুষের জন্য আইন বুক অনুযায়ী বিএনএস অনুযায়ী কাজ করতে চান, তারাও আজকে এই রাজ্যের সরকার পুলিশ মন্ত্রীর ভূমিকায় তারাও আজকে হতাশ। তারা ভাবছেন যে এই রাজ্যের সরকারের নীতি একটাই, সেটা হচ্ছে চুরি করলে প্রমোশন, চোর ধরলে ডিমোশন। পরিবারের স্বার্থে সৎ পুলিশ কর্তারা বা যারা কাজ করেন কর্মচারীরা তারা মুখে সেলোটে পেটেছেন, আর দুর্নীতিগ্রস্ত পুলিশ যারা তারা তৃণমূল কংগ্রেসের নেতাদের হাত ধরে তারা অগাধ অর্থের মালিক হচ্ছেন। আমি শুধু এইটুকু বলে রাখি যে পুলিশের প্রতি আমাদের সম্মান রয়েছে। 2026 সালের পর শুধু দুষ্কৃতী তৃণমূল কংগ্রেসের নেতারা নন, তার সাথে সাথে যে পুলিশ অফিসাররা দুষ্কৃতী দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে সহযোগিতা করছেন, তাদেরকেও অমিত শাহের ভাষায় জমির নিচ থেকে তাদেরকে খুঁজে বের করে নিয়ে এসে আইনের হস্তগত করা হবে।